আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলোর ডায়েরির পক্ষ থেকে আমি লিসা। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? ধন্যবাদ। আইসুর কেবিনের বেডে শুয়ে আছে আদ্রিয়ান। আদ্রিয়ানের পাশের চেয়ারে বসে আছে রোদেলা। এমন একটা দিন তো আদ্রিয়ান তার পাশে বসেছিল, আর সে ছিল আদ্রিয়ানের জায়গায়। আদ্রিয়ানের চোখে ছিল তাকে হারানোর ভয়, আর তার চোখে আজ অনুতাপ, কান্না, হারানোর ভয় সব আছে। রোদেলা আস্তে করে আদ্রিয়ানের একটা হাত নিজের দুই হাতের মাঝে নিল। রোদেলা আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলতে লাগলো, কতটা পাগল আপনি আমার জন্য। একবারও নিজের জীবনের কথা ভাবলেন না, শুধু আমাকে বাঁচাতে নিজের জীবনটা দিয়ে দিতে চাইছেন। একবারও কি ভেবেছেন যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আমরা কিভাবে থাকবো? জানেন আদ্রিয়ান, ভালোবাসার মতো সুপ্ত অনুভূতি আমার মনে কোনো দিন আসেনি। জানেন আদ্রিয়ান, ভালোবাসার মতো সুপ্ত অনুভূতি আমার মনে কোনো দিন আসেনি, কারণ আমি সেই রকম কোনো ছেলের প্রতি হেল্প ছিল না। তবে আপনাকে দেখার পর একটা আলাদা কিছু অনুভব করেছিলাম আমি। তখন আমি জানতাম না আপনি একজন মাফিয়া। যেই দিন আপনাকে ওই ছেলেটাকে মারতে দেখলাম, সেই দিন এক ধাক্কায় সব এলোমেলো লাগছিল আমার। একজন মাফিয়াকে আমার ভালো লাগছিল, এটা ভেবে আরও খারাপ লাগছিল। যখন আপনি আমার কাছে এসে নিজের ভালোবাসার কথা বলেছিলেন, ইচ্ছা করছিল আমিও তাতে মন মন বসাই, কিন্তু আপনার কাজের কথা মনে হলে সেটা পারিনি। আপনি ওই দিন আমাকে বাসায় নিয়ে যখন এই পথে আসার কারণ জানালেন, সেই দিন আমি নিজেও অনেক কষ্ট পেয়েছিলাম। বিশ্বাস করুন, আপনাকে জড়িয়ে ধরে আমার সান্ত্বনা দিতে ইচ্ছে করছিল, তবুও কেন জানি পারছিলাম না। তবু আপনার পাগলামো, ভালোবাসা সব আমার কাছে ভালো লাগতো। শুধু ভয় লাগতো আপনার কাজের জন্য। এই কাজ যে কতটা ভয়ানক কাজ, আপনাকে যদি আমার থেকে নিয়ে যায়, এই ভয় আমাকে আপনাকে যদি আমার কাছ থেকে নিয়ে যায়, এই ভয় আমাকে আপনার কাছে যেতে দিত না। কিন্তু আজকে কি হচ্ছে দেখুন, সেই আপনি আমাকে একা রেখে যাওয়ার ফন্দি আঁটছেন। আপনি না বলেছিলেন আমাকে একা রেখে কোনো দিন যাবেন না? আপনি না বলেছিলেন আমাকে একা রেখে কোনো দিন যাবেন না? তাহলে এখন যেতে চাচ্ছেন কেন? নাকি আমাকে শাস্তি দিচ্ছেন? এতদিন আমি আপনাকে কষ্ট দিয়েছি সেই জন্য? আচ্ছা, শাস্তি দিন, কিন্তু আমাকে এভাবে একা রেখে চলে যেতে কিন্তু আমাকে এভাবে একা রেখে চলে যেয়ে শাস্তি দিয়েন না। আমি আপনাকে ছাড়া কিভাবে থাকবো? আমাকে একা করে দিয়েন না, আমি থাকতে পারবো না আপনাকে ছাড়া। আপনি কিন্তু প্রমিস করেছিলেন আমাকে একা রেখে যাবেন না, আমাকে আগলে রাখবেন। আমি ভালোবাসি আপনাকে, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। হ্যাঁ আদ্রিয়ান, আমি ভালোবাসি আপনাকে। ফিরে আসুন। আপনার রোদেলা আপনার জন্য অপেক্ষা করছে, দেখুন। রোদেলা কান্না করে দেয় কথাগুলো বলতে বলতে। একজন নার্স এসে রোদেলার বাহিরে যেতে বলে। আরাপ এসে রোদেলাকে বাহিরে নিয়ে যায়। রাফসান হাসপাতালে এসেছে, সে এসে সব শুনে অবাক আর কষ্ট দুটোই পেয়েছে। রাফসান রোদেলাকে নিয়ে যেতে চাইলে রোদেলা জানায় সে যাবে না। তাই রাফসান, মুন, রুবা আর কাসুকে নিয়ে গেল হাসপাতালে। আরাপ, রোদেলা, সাইমন, জন থেকে গেল। আদ্রিতা হাসপাতাল থেকে মাত্র বাসায় আসলো। এয়ারপোর্ট থেকে সোজা হাসপাতালে গিয়েছিল সে। আরাপ কল দিয়ে জানিয়েছিল একটা ইমার্জেন্সি আছে, তাই সোজা এয়ারপোর্ট থেকে হাসপাতালে গেছে। আদ্রিতা বাসায় এসে সোফায় বসলো। সার্ভেন্টসকে ডেকে এক গ্লাস পানি চাইল। সার্ভেন্টস এসে তাকে পানি দিয়ে গেল। আদ্রিতা পানি খাচ্ছে, তখন একজন লোক সিঁড়ি দিয়ে নেমে আসলো আর আদ্রিতাকে বলল, অবশেষে বাবার প্রতি রাগ কমলো তাহলে? আদ্রিতা পানি রেখে লোকটার দিকে তাকিয়ে বলল, রাগ কমাবার আর কিছু নেই।
আমার ইচ্ছে হয়েছে তাই এসেছি, আবার ইচ্ছে হবে চলে যাব। আমার প্রতি তোমার এত রাগ কেন? তুমি আজ পর্যন্ত আমাকে একবারও বাবা বলে ডাকোনি। কিসের রাগ তোমার আমার প্রতি? আপনি ভুলে গেলেও আমি ভুলব না মিস্টার খান। আপনি আমার মাকে আমার থেকে আলাদা করেছেন, আমার ভাইয়াকে আমার থেকে আলাদা করেছেন, আমার মাকে আমার চোখের সামনে মেরে ফেলেছেন। আমি এগুলো কোনোদিন ভুলব না। আপনাকে আমি বাবা বলে কোনোদিন মানিনি, মানব না। যে বাবা জন্মের পর কোনোদিন এসে একটা খোঁজ নেয়নি, যে স্বামী একজন স্ত্রীকে সম্মান ভালোবাসা দেয়নি, যে বাবা তার বড় সন্তানকে অবহেলা করেছে, তার মতো বাবা থাকার থেকে না থাকাই ভালো। আমি আজও জানি না আমার ভাইয়া কোথায় আছে, আদৌ সে এ দুনিয়ায় আছে কি না তাও জানি না। আমি আপনাকে কোনোদিন ক্ষমা করব না। আর একটা কথা, আমি আগামীকাল আমার বাসায় উঠব। আপনার এখানেও আমি আর থাকবো না। অনেক খেয়েছি আপনার পাপের টাকা। তখন অসহায় ছিলাম, যাওয়ার কোনো জায়গা ছিল না, কিন্তু এখন আমি একজন প্রতিষ্ঠিত মানুষ, নিজের মতো থাকতে পারবো। আদ্রিতা আর কথা বাড়ায় না, সোজা নিজের রুমে চলে যায়। আর মিস্টার আশরাফ রাগে ওখানে দাঁড়িয়ে থাকে। আদ্রিতা নিজের রুমে এসে শাওয়ার নিতে ওয়াশরুমে যায়। একটা লম্বা শাওয়ার নিয়ে বেরিয়ে আসে সে। আদ্রিতা বারান্দায় গিয়ে বসলো। আদ্রিতার গলায় লকেটটা খুলে হাতে নিল। লকেটটাতে দুটো ছবি আছে, একটা ওর মায়ের আর একটা ওর ভাইয়ার। ওরা যখন ছোট ছিল তখন ওর মা ওদের দুই ভাই বোনকে এই লকেটটা দিয়েছিল। ওর ভাইয়ের লকেটটা ওর আর ওর মায়ের ছবি, আর আদ্রিতার লকেটে ওর ভাইয়ের আর মায়ের ছবি। আর ওদের মায়ের কাছে যেই লকেটটা ছিল সেটাই ওদের দুই ভাই বোনের ছবি ছিল। আদ্রিতা লকেটটা নিয়ে একটা চুমু দিল। চোখের কোণে বেয়ে পানি গড়িয়ে পড়ল তার। আদ্রিতা বিড়বিড় করে বলতে লাগলো, তুমি কোথায় আছো ভাইয়া? আমার কথা কি তোমার মনে পড়ে না? আমাকে কি তুমি মিস করো না? ছোট থাকতে তো আমাকে কত জ্বালাতে, কত খেলতাম আমরা। ভাইয়া এমন কেন হলো আমাদের সাথে? সব এলোমেলো করে দিল লোকটা। আমি কোনোদিন তাকে মাফ করব না, কোনোদিন না। আদ্রিতা উঠে রুমে আসলো। তখন ওর ফোনে কল দেয় হাসপাতালের নার্স। নার্স তাকে কল করে জানিয়েছে আদ্রিয়ান কিছুটা রেসপন্স দিচ্ছে। আদ্রিতা সেটা শুনে বলে সকাল পর্যন্ত দেখতে। কল কেটে আদ্রিয়ানের কথা ভাবতে লাগলো। আজকের এই লোকটাকে দেখে কেমন অনেক কাছের মনে হচ্ছিল উনি আমার কত যুগের কাছের, কিন্তু ওনাকে আমি আজই মাত্র দেখলাম। সকালে মুন রান্নাঘরে রান্না করছে। রোদেলা আর আরাফের জন্য নাস্তা নিয়ে যাবে হাসপাতালে। রুবা ডাইনিং টেবিলে প্লেট সাজাচ্ছে। তখন দরজায় কলিং বেল বাজলো। রুবা গিয়ে দরজা খুলে দেখে রিয়া দাঁড়ানো। রাফসান আছে? জি, ভিতরে আসেন আপু। রুবা রিয়াকে ঘরে আসতে বলে। রিয়া ঘরে এসে সোজা রাফসানের রুমে চলে যায়। রান্নাঘরে দাঁড়িয়ে সবটা দেখে মন। বুকের মাঝে হাহাকার আবার শুরু হচ্ছে তার। মন নিজে মনকে শান্ত করতে বলে, হাই রে মন, কষ্ট পাস না। ভালোবাসলেই যে পেতে হবে এর তো কথা নেই। থাক না কিছু ভালোবাসা আড়ালে, থাক না কিছু চাওয়া অপূর্ণ। সব চাওয়া কি পূর্ণ হয়? থাক না ভালোবাসার মানুষটা অন্য কারোর সাথে সুখী, সে তো ভালোই আছে। মন রান্না করে খাবার নিয়ে রুবা আর কাসুকে নিয়ে চলে যায় হাসপাতালে। এদিকে রাফসান, রাহুল আসছে কবে? আগামীকাল। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি আছি তো। তোমাকে আমি যত দেখি অবাক হই, কিভাবে পারছো বলো তো সব? জানি না, আমি হাসপাতালে যাব এখন। আচ্ছা ঠিক আছে। মুন এসে দেখে রোদেলা বসে আছে আদ্রিয়ানের পাশে, আর আরাপ অপর পাশে বসে আছে। আদ্রিতা কিছুক্ষণের মাঝে আসছে জানিয়েছে। আদ্রিয়ান অনেকটা রেসপন্স করেছে। সবাই আশা রাখছে 24 ঘন্টার মাঝেই জ্ঞান ফেরার। মুন এসে রোদেলার আর আরাপকে খাবার দিল। জুই সকালে এসেছিল, আবার বাসায় গেছে। দুপুরে খাবার সে নিয়ে আসবে। কিছুক্ষণের মাঝে আদ্রিতা আসলো। এসে আদ্রিয়ানকে চেক আপ করলো আর আশা দিল জ্ঞান ফিরবে খুব তাড়াতাড়ি। সময়ের প্রহর গুনতে গুনতে আর সবার দোয়ার আল্লাহর রহমতে আদ্রিয়ানের জ্ঞান ফিরেছে। আদ্রিয়ান জ্ঞান ফেরার পর রোদেলা আরাপ থেকে শুরু করে সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে।
আদ্রিয়ান জ্ঞান ফেরার পর চোখ খুলে সবার আগে রোদেলাকেই নিজের কাছে পায়। রোদেলাকে দেখে ওর ঠোঁটের কোণে মুচকি হাসির রেখা ফুটে ওঠে। রোদেলা আদ্রিয়ানের পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, এখন কেমন লাগছে আপনার? আগে কেমন ছিলাম জানি না, তবে তোমাকে দেখার পর এখন একদম সুস্থ লাগছে। আপনার সাথে আমার হিসাব আছে অনেক। আগে সুস্থ হন, তারপর সব উসুল করব। আচ্ছা, তাহলে তো আমাকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে। ওদের কথার মাঝে আরাপ আর আদ্রিতা আসে কেবিনে। আদ্রিতা এসে আদ্রিয়ানকে চেক আপ করে নেয়। সব অলরাইট আছে, আর কোনো সমস্যা নেই। হার্টে বা অন্য কোনো সাইডে কোনো সমস্যা হবে না তো? আই হোপ হবে না, ইনশাআল্লাহ। আদ্রিয়ান, ইনি হলো ডাক্তার আদ্রিতা খান স্বামী। তোর অপারেশনটা উনিই করছেন। আদ্রিতা নামটা শুনে চমকে গেল আদ্রিয়ান। তার পুচকি বোনটার নাম তো ছিল আদ্রিতা। আদ্রিয়ানের নামের সাথে মিলিয়ে নাম রেখেছিল সে তার বোনের। আদ্রিয়ান আদ্রিতার দিকে তাকিয়ে বলে, আমার বোনের নাম ছিল আদিতা। ধন্যবাদ ডাক্তার। আদ্রিয়ানের কথা শুনে চমকালো আদ্রিতা। আপনার বোন কোথায় এখন? জানি না, হয়তো মারা গেছে। ছোটবেলায় তাকে হারিয়ে ফেলেছি আমি। ও আচ্ছা, ঠিক আছে, রেস্ট নিন। আর কোনো দরকার পড়লে নার্সকে জানাবেন, সে আমাকে জানাবে। আমরা ওনাকে বাসায় নিতে পারবো কবে? আজকেও নিয়ে যেতে পারো, যদি বাসায় ফুল কেয়ার করতে পারো তাহলে। হ্যাঁ, পারবো আমি। আচ্ছা, তাহলে হাসপাতালে কথা বলে নাও, আমি আসছি। আদ্রিতা চলে আসে আর আরাপ সব ফর্মালিটি পূরণ করার জন্য রিসেপশনে যায়। মুন আদ্রিয়ানের জন্য স্যুপ পাঠাইছিল। রোদেলা আদ্রিয়ানের ধরে বসিয়ে প্রেস করে স্যুপটা খাইয়ে দিল। মুন আদ্রিয়ানের জন্য স্যুপ পাঠাইছিল। রোদেলা আদ্রিয়ানকে ধরে বসিয়ে প্রেস করিয়ে স্যুপটা খাইয়ে দিল। আদ্রিয়ানের আজ নিজেকে খুব হ্যাপি মনে হচ্ছে। আজ রোদেলা তার এত খেয়াল রাখছে। এত খেয়াল রাখছো কি শুধুই দায়িত্ববোধের জন্য, নাকি ভালোবাসো? আদ্রিয়ানের কথা শুনে রোদেলা চমকে যায়। চমকে যাওয়া চোখে আদ্রিয়ানের দিকে তাকাইছে। আমি জানি আরাপ তোমাকে সব বলেছে, এখন সেগুলো শুনে অনুতাপে এমন করছো, নাকি ভালোবেসে? রোদেলা সুপের বাটিটা রেখে আদ্রিয়ানের বেডে বসলো। হুট করেই আদ্রিয়ানকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে দিল। আপনি অনেক খারাপ, অনেক খারাপ। আপনি জেনে ইচ্ছে করে নিজেকে মৃত্যুর মুখে নিয়ে গিয়েছেন। আজকে আপনার কিছু হলে আমার কি হতো? হ্যাঁ, আপনি না আমাকে ভালোবাসেন, তাহলে আমাকে ফেলে চলে যাওয়ার ফন্দি করেছিলেন কিভাবে? এই আপনার ভালোবাসা? জানেন আমি কতটা ভয় পেয়েছি যখন ডাক্তার বলেছিল যে আপনি একটুও ভালো না। রোদেলা জোরে জোরে কান্না করতে করতে কথাগুলো বলল। আদ্রিয়ান রোদেলার পিঠে হাত আর একটা হাত মাথায় রেখে ওকে শান্ত করছে আর বলছে, নেশাময়, শান্ত হও প্লিজ। দেখো, আমার তো কিছু হয়নি। দেখো, আমি তো একদম ভালো আছি, আর তোমার সামনে আছি। প্লিজ এভাবে কান্না করো না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আদ্রিয়ান কি তার নেশাময়কে ছেড়ে কোথাও যেতে পারে বলো? আরে পাগলি, সব কান্না এখন কাঁদলে নিজের বিয়ের টাইমে আর পানি পাবা না চোখে, তাই এখন আর কান্না করো না। রোদেলা আদ্রিয়ানের কথা শুনে ধমক দিয়ে বলে, চুপ বেটা, চোখে পানি তখন না পেলে ধার করে এনে তারপর কান্না করুন। আপনার তা নিয়ে ভাবতে হবে না। না না না, দাঁড় করা লাগবে না। আমি বরং একটা বড় পানির ট্যাঙ্কি এনে আমাদের বিয়ের আসরে রাখবো। তুমি কান্না করার সময় পানি না পেলে পাইপ দিয়ে পানি তোমার চোখে দিব, আর তুমি কান্নার পানি পাবা। বলো, বুদ্ধিটা ভালো না অনেক? রোদেলা আদ্রিয়ানের কথা শুনে হেসে দেয়। আদ্রিয়ান রোদেলার কপালে একটা উষ্ণ ভালোবাসা এঁকে দিয়ে বলল, দ্যাটস লাইক মাই কুইন। তোমার মুখে সবসময় এই হাসিটা দেখতে চাই, বুঝলা? ভালোবাসি নেশাময়। আমিও আপনাকে ভালোবাসি আদ্রিয়ান। আচমকা কারো কাশির শব্দে আদ্রিয়ান রোদেলা চমকে গিয়ে দুজন দুজনকে ছেড়ে দিল। সরি, ভুল সময় চলে আসছি, কিন্তু তোর ডিসচার্জ হয়ে গেছে, বাসায় যেতে পারবি তুই। আচ্ছা ঠিক আছে। এরপর আরাপ রোদেলা আদ্রিয়ানকে নিয়ে বাসায় আসলো। সাথে একটা নার্স নিয়েছে ওরা, আর রোদেলা তো আছেই আদ্রিয়ানের জন্য। এদিকে
রিয়া আর রাফসান এসেছে একটা রেস্টুরেন্টে। রিয়া রাফসান বসেছিল, তখন তাদের সামনে একটা ছেলে আসলো। রিয়া তাকে দেখে উঠে দাঁড়ালো। রাহুল, বাহ, বেশ ভালোই আছো। হবু বরকে সাথে নিয়ে এসেছো। নিজের প্রেমিক প্রাক্তন প্রেমিকের সাথে দেখা করতে। ভালোই আছো, কিন্তু আমার সাথে কেন এমন করলা রিয়া? আমি কি তোমাকে কম ভালোবেসেছিলাম বলো? তাহলে কেন আমার সাথে এমন করলে? রাহুল, তুমি ভুল বুঝছো আমাকে। আমার কথাটা আগে শোনো। ব্যাস, আর মিথ্যা শুনতে চাই না। আমি এতদিন তোমাকে ভুল ভেবেছি, কিন্তু এখন আমি তোমাকে ঠিক তাই বুঝিয়েছি। রাহুল রিয়ার কথা শুনতে নারাজ, তাই রাফসান উঠে গিয়ে রাহুলের কাছে এগিয়ে এসে বলে, মিস্টার রাহুল, আপনি হয়তো রিয়াকে ভুল বুঝে ওর কথাটা শুনতে চাইছেন না, কিন্তু আমার কথাটা তো শুনতে পারেন। বলুন, কি বলবেন? এখানে বসুন, বসে কথা বলি। রাহুল রাফসানের কথা মতো বসলো। রাফসান রাহুলকে বলা শুরু করলো, আমার আর রিয়ার বিয়ে আমাদের পরিবার দিতে চাই। আমি যেদিন রিয়াদের বাসায় যাই ওকে দেখতে, ও আমাকে জানায় ও আপনাকে ভালোবাসে। আপনারা দুজন দুজনকে ভালোবাসেন, কিন্তু রিয়ার বাবা আপনাদের সম্পর্ক মেনে নিচ্ছে না, কারণ আপনি বেকার বলে। রিয়া আমাকে বলেছে আপনি 4 মাস সময় চেয়েছেন ওর কাছে। তাই আমি আমার ফ্যামিলিকে বলছি আমি রিয়াকে বিয়ে করতে রাজি, তবে সেটা 4 মাস পর। কারণ 4 মাস পর আমি না, বরং আপনি যেন রিয়াকে বিয়ে করতে পারেন। আর তাছাড়াও আমি একজনকে অনেক ভালোবাসি। আমিও তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তাই এই ছোট নাটকটা করা। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সব বুঝতে পারলাম, কিন্তু আপনি যাকে ভালোবাসেন সে কি জানে এসব? না, এখনও জানে না। পাগলিটা ভাবছে আমি সত্যি রিয়াকে বিয়ে করব। আসলে আমি তার মনের অনুভূতিটা জানতে চাচ্ছিলাম, যে আসলে সেও কি আপনাকে ভালোবাসে কিনা। আর আমি দেখলাম যে সে আমারও আগে থেকে আপনাকে ভালোবাসে। তোমার এবার মনকে সব বলে দেওয়া উচিত। বেচারি শুধু শুধু কষ্ট পাচ্ছে। হ্যাঁ বলবো, খুব তাড়াতাড়ি বলবো। আমি ওকে আর কষ্ট দিতে চাচ্ছি না। আচ্ছা, আজকে আমি উঠি, তোমরা সময় কাটাও। আচ্ছা। ধন্যবাদ। রাফসান হালকা হেসে বেরিয়ে আসে রেস্টুরেন্ট থেকে। কাসু আর রুবা কলেজে এসেছে। নেক্সট উইক থেকে ওদের এক্সাম, তাই নোটস কালেক্ট করবে ওরা। রুবা ক্লাসে বসে ক্লাস করছে। কাসু একটু ওয়াশরুমে এসেছে। ওয়াশরুম থেকে বেরিয়ে ক্লাসে যাবে, তখন ওকে টেনে কেউ পাশে ফাঁকা ক্লাসে নিয়ে আসে। কাসফিয়া প্রথমে ভয় পেয়ে যায় এমন কাজে, পরে সামনে তাকিয়ে দেখে কাউসার দাঁড়ানো। কাউসারকে দেখে আরেক দফা অবাক হয় কাসফিয়া। আপনি? হ্যাঁ আমি। কেন, অন্য কাউকে আশা করেছিলে নাকি? এইভাবে এখানে নিয়ে আসছেন কেন? কেউ দেখলে কি ভাববে? আমার বউকে আমি নিয়ে এসেছি, সেখানে কার কি বলার থাকবে? বউ? কিসের বউ? দেখেন, বাজে কথা রাখুন আর আমাকে যেতে দিন। যেতে দিব, কিন্তু আমার উত্তর তো পেলাম না। উত্তর? কিসের উত্তর? ওই যে ওইটার। আমার কাছে কোনো উত্তর নেই, আমাকে যেতে দিন। ওকে, তাহলে আমিও যেতে দেব না। কাসফিয়া কিভাবে এখান থেকে যাবে বুঝতে পারছে না। হঠাৎ কাসফিয়া চিৎকার দিল, স্যার! স্যার ডাকটা শুনে কাউসার ভয় পেয়ে যায়, আর কাসফিয়াকে ছেড়ে দিয়ে পিছনে তাকিয়ে দেখে কেউ নেই। কাউসার বুঝতে পারে কাসফিয়া মিথ্যে বলেছে। কাসফিয়া এই সুযোগে ভোঁ দৌড়। এর ফল আমি নিব, মিস টাশমিস। আমার উত্তর তো আমি নিয়ে ছাড়ব। আদ্রিয়ানকে বাসায় আনার পর আরাব বাসায় গেছে। রোদেলা রাফসানকে কল করে জানিয়েছে সে আদ্রিয়ানের বাসায়। রোদেলা আদ্রিয়ানকে বাসায় এনে ফ্রেশ করিয়ে খাবার খাইয়ে মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। তারপর রোদেলা নিজে ফ্রেশ হয়ে খাবার খেয়ে আদ্রিয়ানের পাশে বসে থাকে। সময়ের স্রোতে এখন আদ্রিয়ান একদম সুস্থ। রোদেলা দিন রাত এক করে আদ্রিয়ানের সেবা করছে। আদ্রিয়ান সুস্থ হবার আগ পর্যন্ত রোদেলা আদ্রিয়ানের বাসায় ছিল। আদ্রিয়ান এখন আবার আগের মতো অফিস। রোদেলা তার কাজ সব কিছুতে সময় দিচ্ছে। রোদেলার মা বাবা ঢাকায় আসছে। রোদেলা আর আদ্রিয়ানের বিয়ের কথা পাকা হয়ে গেছে। এই মাসের শেষের দিকে আদ্রিয়ান রোদেলার বিয়ে হবে। এখন আদ্রিয়ান আর রোদেলা একদম চুটিয়ে প্রেম করছে। সকাল সকাল আজকে কলেজ অফ। পরীক্ষা শেষ, এখন কলেজ অফ। মুন নাস্তা বানাচ্ছে, তখন রাফসান রান্নাঘরে এসে মুনকে বলল,
মুন শুনো। রাফসানের ডাক শুনে মুন থমকে গেল, আস্তে করে জবাব দিল, জি বলুন। আজকে বিকেলে রেডি থেকো, তোমাকে নিয়ে মার্কেটে যাব। আসলে রিয়ার জন্য কিছু জিনিস কিনবো। আমি তো মেয়েদের জিনিসপত্র তেমন বুঝি না, তুমি আমাকে হেল্প করবা? রাফসানের কথা শুনে মুন ভেতরে একদম শেষ হয়ে যাচ্ছিল, তবুও মিথ্যা হাসি মুখে রেখে মুন যাওয়ার সম্মতি দিল। বিকালে মুন রাফসানের কথা মতো রেডি হলো। রাফসান ওকে বলেছে নীল শাড়ি পরতে, ও সেটাই পরেছে। নীল শাড়ি, 2 হাতে নীল চুড়ি, কানে দুল আর চুলগুলো খোলা। কিছুক্ষণ পর রাফসান কল দিতেই মুন নিচে নামে। মুনকে দেখে রাফসানের তো জান যাই অবস্থা। রাফসান আস্তে করে বলে, মাশাল্লাহ, আমার বউটাকে দেখতে তো একদম পরীর মতো লাগছে, কারণ নজর যেন না লাগে। মুন গাড়ির সামনে এসে দাঁড়ালো। রাফসান মুনকে ইশারা করে গাড়ির সামনের সিটে বসতে বলল। মুন রাফসানের ইশারা মতো সামনের সিটে এসে বসলো, কিন্তু সমস্যা, মুন সিট বেল্ট বাঁধতে পারে না। রাফসান সেটা জানে, তাই সে বেঁধে দিল মুনের সিট বেল্ট। তারপর গাড়ি চালানো শুরু করলো। 4 ঘন্টার মাথায় তারা এসে পৌঁছালো একটা রিসর্টে। মুন বুঝতে পারছে না রাফসান এখানে কেন তাকে নিয়ে এসেছে। রাফসান গাড়ি থেকে নেমে মুনের সাইডে দরজা খুলে দিয়ে ওকে বাইরে আসতে বলল। মুন বাইরে আসার পর রাফসান ওর হাত ধরে ভেতরে নিয়ে যায়। রাফসান মুনকে নিয়ে ভেতরে ঢুকতেই সবাই একসাথে চিল্লিয়ে বলে ওঠে, হ্যাপি বার্থডে মুন। মুন সবাইকে একসাথে দেখে চমকে যায়। আজকে যে তার জন্মদিন, সে তো সেটাও ভুলে গিয়েছিল। রোদেলা, কাশু, রুবা এসে মুনকে জড়িয়ে ধরল। সরি রে মনু, ভাইয়ার প্ল্যান ছিল তোকে এভাবে সারপ্রাইজ দেওয়ার, তাই আগে উইশ করিনি। হ্যাঁ, সব ভাইয়ার প্ল্যান। রাগ করিস না প্লিজ। সবই বুঝলাম। এখন কেকটা কাটো। এরপর মুন কেকটা কাটলো। একে একে সবাই মুনকে গিফটস দিল। হঠাৎ লাইট অফ হয়ে গেল আর কিছু রঙিন লাইট অন হয়ে গেল। মুন কিছু বুঝে ওঠার আগেই রাফসান ওর সামনে হাঁটু গেড়ে বসলো। মুন এটা দেখে আরও অবাক হলো। রাফসান মুনের সামনে একটা রিং ধরে ওকে প্রপোজ করলো। জানি না কিভাবে নিজের ভালোবাসা প্রকাশ করতে হয়, কিভাবে নিজের মনের অনুভূতি তোমাকে বলে বোঝাবো। যখন তোমাকে প্রথম দেখতাম আমাদের বাসায়, তখন একটা আলাদা অনুভূতি হতো নিজের মাঝে। তবুও তখন সেই অনুভূতিটাকে পাত্তা দিতাম না, কিন্তু যত সময় যেতে লাগলো অনুভূতি আরও প্রখর হচ্ছিল। বুঝতে পারছিলাম আমি এক চাঞ্চল রমণীর প্রেমে পড়ে যাচ্ছি, কিন্তু তখন বয়সটা কম, তাই সেভাবে তাকে বুঝতে দিতাম না। তারপর ধীরে ধীরে সেই রমণী বড় হলো, এক আলাদা মায়া তার চেহারায় পেতাম আমি। তবে তখনও জানতাম না সেও কি আমার জন্য একই অনুভূতি অনুভব করে কিনা। একদিন সেই রমণী জানতে পারে আমার বিয়ে অন্য কারোর সাথে হবে। সেদিন আমি তার চোখে আমাকে হারানোর ভয় বেদনা দেখেছিলাম। সেদিন বুঝতে পেরেছিলাম আমি একাই শুধু না, সেও আমার মতো অনুভূতি রাখে। আমি আজ বিনা কোনো সংকোচে আমার মনের কথা তোমাকে বলছি। আমি তোমাকে ভালোবাসি মন, নিজের সবটা দিয়ে আমি তোমাকে ভালোবাসবো। আমার বাকিটা জীবন আমি তোমার হাত ধরে চলতে চাই। মন, ধরবে কি আমার হাত? হবে কি আমার জীবনের পথ চলার সাথে? রাফসানের কথা শুনে মুন অবাক, বাকরুদ্ধ হয়ে আছে। চোখের কোনা বেয়ে পানি গড়িয়ে পড়ছে। মুনকে চুপ থাকতে দেখে রিয়া ওর দিকে এগিয়ে এসে বলে, তোমার রাফসান তোমারই আছে মুন, তাকে তোমার থেকে কেড়ে নেওয়ার সাধ্য কারো নেই। আমি তো রাফসানকে শুধু বন্ধুই ভাবি। রাফসান না থাকলে আমার আর রাহুলের এক হবার আশা থাকতো না। তোমার রাফসান তোমাকেই ভালোবাসে, সে শুধু তুমি ছাড়া নিজের স্ত্রী হিসেবে অন্য কাউকে কল্পনা করতে পারে না। তোমার ভালোবাসার সার্থক মুন, তাই আরও কিছু পিছুটানের চিন্তা করো না, গ্রহণ করে নাও ভালোবেসে। রিয়ার কথা শুনে মুন রাফসানের দিকে তাকায়। রাফসান খুব আশা ভরা নয়নে তাকিয়ে আছে মুনের দিকে। মুন সযত্নে আংটির জন্য হাত বাড়িয়ে দেয়। রাফসান খুশি হয়ে পরিয়ে দেয় আংটিটি মুনের হাতে, আর সবাই খুশিতে হাততালি দেয়। রাফসান উঠতেই মুন রাফসানকে জড়িয়ে ধরে কান্না করে দেয়, আর রাফসান পরম আদরে মুনকে বুকে নেয়। সবাই ওদের আলাদা টাইম স্পেন্ড করতে দিতে অন্য সাইডে চলে যায়। রুবা, কাশু লাইটিং সাইডে যায়, রিয়া, রাহুল বাহিরে, আর রোদেলা, আদ্রিয়ান সুইমিং পুল সাইডে আছে। রোদেলা আর আদ্রিয়ান হেঁটে হেঁটে কথা বলছে। আজকে আমি অনেক খুশি,
ফাইনালি ভাইয়া আর মনু এক হলো। তবে এখনো একটা জোড়া বাকি আছে। জোড়া? কোন জোড়া? আরাপ রুবা। কি? আস্তে আস্তে, এভাবে কেউ চিল্লায়, লোকে শুনলে কি বলবে? আরাব ভাইয়ার সাথে রুবা? কিভাবে, কেমনে হলো? আরে পাগল, আরাপ পছন্দ করে রুবাকে, রুবাও কে পছন্দ করে কিনা জানি না। আপনি কিভাবে জানলেন? আরাপ আমার বন্ধু কম, ভাই বেশি, তাই ওর সব কিছুই আমি জানি। বারে, আপনারা দুই বন্ধু আমাদের দুই বান্ধবীর পিছনে পড়লেন কেন? কারণ তোমরা হচ্ছে মধুর চাক, শুধু বেয়ে বেয়ে পড়ে তোমার থেকে, তাই পড়ছি তোমাদের উপর। কি হলো, মুখ বাঁকা করো কেন? কিছু না, চলুন চলুন। আদ্রিয়ান আর রোদেলা কিছুক্ষণ ঘুরে রাফসানের কাছে আসলো। সবাই রাতের ডিনার করে এক্কেবারে তারপর বাসায় আসলো 4 দিন পর। দেখতে দেখতে রাহুল একটা ভালো জব পেয়েছে। 4 মাস সময় ঘনিয়ে আসছে। রাফসান রেডি হচ্ছে মা বাবাকে বলার জন্য। তারা বাসায় আসছে 2 দিন হলো। এর মাঝে আজকে রোদেলার একটা দাওয়াত আছে, কলেজের মাহিন আর তিথির বিয়ের দাওয়াত। তিথি রোদেলার ক্লাসমেট আর মাহিন তাদের সিনিয়র। কলেজে অনেকজনকে দাওয়াত করেছে তারা। প্রেমের বিয়ে তাদের। অনেক স্ট্রাগল করে আজ তারা এক হচ্ছে। রোদেলা মন কাশু রেডি হয়ে চলে আসে সেন্টারে এসে ওরা তিথির কাছে যায়। বেশ কিছু ছবি তুলে গল্প করে। স্টেজে বসে কাশুর চোখ গেল সামনে দাঁড়িয়ে কথা বলতে থাকা কাউসারের দিকে। কাউসার আজকে ব্ল্যাক কালারের পাঞ্জাবি পরে। কাশু নিজের দিকে তাকিয়ে দেখে কাশুও আজ ব্ল্যাক ড্রেস পরেছে। কাউসার কথা বলতে বলতে নজর গেল কাসফিয়ার দিকে। কাউসার কাসফিয়াকে দেখে একটা চোখ টিপ দিল। কাসফিয়া সেটা দেখে লজ্জায় তাড়াতাড়ি চোখ ঘুরিয়ে নিল। দেখতে দেখতে তিথি মাহিনের বিয়ে হয়ে গেল। তিথির বিদায়ের সময় সে অনেক কান্না করছিল। বিয়ে বাড়ি থেকে আসতে অনেক রাত হয়ে গেল। রোদেলার বাসায় আসার পর ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। আরও 1 দিন পর আজ থেকে রোদেলা আদ্রিয়ানের বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। কেনাকাটা থেকে শুরু করে সব কিছু। রাফসান এখনও ওর আর মনের কথা বলতে পারেনি। রোদেলার বিয়ের পর বলবে ভেবে নিয়েছে। রোদেলার শপিং করতে বেরিয়েছে। একটা গাড়িতে রোদেলা, আদ্রিয়ান, অন্য গাড়িতে মুন, রাফসান, কাশু, রুবা। আদ্রিয়ান ড্রাইভ করছে আর চোখে রোদেলাকে দেখছে। এত দেখার কিছু নয়, আমি ফুরিয়ে যাচ্ছি না যে এক্ষুনি দেখে রাখতে হবে। নিজের জিনিস দেখতে কারো অনুমতি আর সময় লাগে না। রোদেলা নিজের ব্যাগ থেকে একটা মরিচ বের করে আদ্রিয়ানের মুখের সামনে ধরে বলে, সামনে তাকিয়ে গাড়ি চালান। হোয়াট? একদম মহাকাশে ঘুরে আসবেন। তোমার পার্সে মরিচ কি করতে রাখছো? আরে বইলেন না, অনেক সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় বখাটে জ্বালায়, তাই তাদের সাথে তর্ক না করে ঠুস করে এই মরিচ মুখে ঢুকিয়ে দেই। ব্যাস, কাম খতম, পয়সা হাজম। আদ্রিয়ান রোদেলার কথায় অবাক হয়ে তাকিয়ে মনে মনে বলে, আল্লাহ, কবে না জানি আমাকে ওই নাগা খাইয়ে মারে। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? দেখতে দেখতে আদ্রিয়ান রোদেলার বিয়ের সময় চলে এলো। আর 1 দিন পরেই তাদের বিয়ে। আগামীকাল তাদের হলুদ। আদ্রিয়ান, রোদেলা, রাফসান, মুন এদের প্রেম বেশ ভালোই চলছে। কাশু নিজেকে তৈরি করে নিয়েছে রোদেলার বিয়ের দিন সে কাউসারকে তার উত্তর জানাবে। রোদেলা কলেজের কাউসার, তিথি, মাহিনকে নিজের বিয়েতে দাওয়াত করেছে। সবাই বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত। রাতে রোদেলা ডিনার করে রুমে আসলো। তখন ফোনে কল আসলো আদ্রিয়ানের। রোদেলা কল রিসিভ করার পর আদ্রিয়ান বলল, শুনো, আলমারিতে দেখো একটা প্যাকেট রাখা আছে, সেটাই যা যা আছে সব পরে রেডি হয়ে নাও। আচ্ছা, কিন্তু এখন তো রাত, কই যাব? বেশি কথা বললো না, তাহলে তোমার নাগামরিচ তোমাকেই খাইয়ে দিব। আচ্ছা, হচ্ছি রেডি।
রোদেলা ফোন রেখে আলমারি খুলে একটা প্যাকেট পায়, সেটা নিয়ে ওয়াশরুমে যায়। একটা কালো শাড়ি, সাথে ম্যাচিং চুড়ি, ঝুমকা আর একটা গাজরা। রোদেলা সব পরে রেডি হয়ে নেয়, একদম হালকা একটু সাজে। রেডি হয়ে বাইরে আসে বাসার। যা ভাবনা তাই। আদ্রিয়ান গাড়ি নিয়ে বসে আছে। রোদেলা গিয়ে গাড়িতে বসলো। আদ্রিয়ান একটা ব্ল্যাক শার্ট, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক বেল্টের ঘড়ি পরেছে। আদ্রিয়ানকেও দেখতে বেশ লাগছে। আদ্রিয়ান গাড়ি ড্রাইভ করে একটা ফাঁকা জায়গায় আসলো। জায়গাটা অনেক অন্ধকার, রোদেলা কিছুই বুঝতে পারছে না। রোদেলা গাড়ি থেকে নামার সাথে সাথে জায়গাটার লাইট জ্বলে ওঠে। অনেক সুন্দর করে ডেকোরেশন করা জায়গাটা, অনেক সুন্দর ক্যান্ডেল দিয়ে সাজানো, লাইটিং করা, লাল সাদা নীল বেলুন দিয়ে সাজানো। রোদেলা অবাক চোখে তাকিয়ে দেখছে সবটা। আদ্রিয়ান এসে রোদেলার পেছনে এসে দাঁড়ালো। তারপর রোদেলাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, উপরে আকাশে তাকাও। রোদেলা আদ্রিয়ানের কথা মতো আকাশে তাকায়। সাথে সাথে আকাশে লেখা ওঠে, প্রেমের এক অজানা আসক্তি দেখেছিলাম তোমার মাঝে, সেই আসক্তিতে ডুবে যেতে চেয়েছিলাম তোমাকে নিয়ে। তুমি আমার প্রেমের এমন এক আসক্তি, তাই তো তুমি আমার প্রেমময় আসক্তি। রোদেলা আকাশের লেখাগুলো দেখে অবাক আর খুশি দুটোই হয়েছে। আদ্রিয়ান ততক্ষণে রোদেলাকে ছেড়ে দিয়েছে। রোদেলা পেছনে ঘুরে আদ্রিয়ানকে কিছু বলবে, তার আগেই আদ্রিয়ান ওর সামনে একটা গোলাপের তোড়া, যার ওপরে অনেকগুলো চকলেট রাখা আর একটা রিং। আমার মতো এত স্টাইল করে আই লাভ ইউ বলা আমার দ্বারা হবে না। আমার মনের সব অনুভূতি তোমাকে আমি অনেক আগেই জানিয়েছি। ভালোবাসি ঠিক কতটা সেটা হয়তো তোমাকে পরিমাণ করে দেখাতে পারবো না, তবে তোমাকে কোনোদিন কোনো কষ্ট ছুঁতে পারবে না। আমার জীবনের প্রতিটা মুহূর্ত আমি তোমার সাথে থাকতে চাই, সব সময় তোমাকে নিজের পাশে চাই। ভালোবাসি নেশাময়। রোদেলা আদ্রিয়ানের থেকে তোড়াটা নিয়ে আর সেকেন্ডও দেরি করে না, খুব শক্ত করে জড়িয়ে ধরে আদ্রিয়ানকে। ঠিক যতটা শক্ত করে ধরলে নিজেকে আদ্রিয়ানের মাঝে ডুবিয়ে দেওয়া যায়। আদ্রিয়ান রোদেলাকে জড়িয়ে ধরে। তাদের ভালোবাসার মিলন আজকে আকাশের চাঁদ ও যেন খুশিতে হাসছে। রোদেলা আদ্রিয়ানকে জড়িয়ে ধরে বলে, আমি কোনোদিন আপনাকে ছেড়ে কোথাও যাব না। একমাত্র মৃত্যু ছাড়া আদ্রিয়ানের থেকে তার নেশাময়ীকে কেউ কেড়ে নিতে পারবে না। আদ্রিয়ান রোদেলার বুকে থেকে সামনে এনে ওর কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। তারপর দুজনে আরও কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে পড়ল বাসার জন্য। রাফসান পানি খেতে কিচেনে এসে বোতলে পানি নিয়ে কি ভেবে মুনের রুমে উঁকি দিল। দেখলো মুন টেবিলে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। পড়তে পড়তে ঘুমিয়ে গেছে মুন। রাফসান রুমে এসে খুব সাবধানে মুনকে কোলে করে বিছানায় শুইয়ে দিয়ে গায়ে কাঁথা দিয়ে দিল। রোদেলার রুমে না দেখে অবাক হলো রাফসান, কিন্তু একটুর পর গাড়ির হর্ন এর আওয়াজ পেয়ে বারান্দায় এসে দেখে রোদেলা আদ্রিয়ানের সাথে। রাফসান এটা দেখে হালকা হেসে নিজের রুমে চলে যায়। রোদেলা আদ্রিয়ানের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসে। পরের দিন আজকে রোদেলা আর আদ্রিয়ানের হলুদ হবে আদ্রিয়ানদের বাসায়, বড় গার্ডেনের। সকাল থেকে সবাই হলুদের কাজে বিজি। মুন, রুবা, কাশু সবাই হলুদ বাড়তেছে। রোদেলাকে রুমে ওর মা হাতে মেহেন্দি দিয়ে দিচ্ছে। বিকেলের দিকে পার্লারের মেয়েরা এসে রোদেলাকে সাজিয়ে দিল। রোদেলাকে একটা লাল হলুদ মিশানো লেহেঙ্গা পরানো হয়েছে, সাথে জুয়েলারি আর কাঁচা ফুলের গহনা পরানো হয়েছে। দেখতে দেখতে হলুদ শুরু হয়ে গেল। আদ্রিয়ান আর রোদেলাকে স্টেজে বসানো হলো। আদ্রিয়ানকে একটা হলুদ পাঞ্জাবি পরানো হয়েছে। অনুষ্ঠানের ছেলেরা নীল আর মেয়েরা গোলাপি হলুদ মিশানো শাড়ি আর পাঞ্জাবি পরেছে। আরাপ তো রুবাকে দেখে বড় ধরনের ঝটকা খেয়েছে, কারণ রুবা বাংলা স্টাইলে শাড়ি পরেছে। চুলগুলো সুন্দর করে বেনি করে মাঝে ফুল দেওয়া, 2 হাত ভর্তি চুড়ি, সাথে ফুলের গহনা। কাউসার কাশুকে দেখে আরেক দফা ফিদা। কাশু শাড়ি পরেছে, সাথে চুলগুলো খোলা, হালকা সাজ, সব মিলিয়ে অনেক সুন্দর লাগছে। রাফসান মুনকে দেখে পারলে এক্ষুনি বিয়ে করে ফেলে। মুনকেও দেখতে অনেক সুন্দর লাগছে।
সবাই আস্তে আস্তে করে রোদেলা ও আদ্রিয়ানকে হলুদ ছোঁয়ালো। নাচ গান আনন্দে পার করলো হলুদ সন্ধ্যা। কাশফিয়ার 2 চোখ খুঁজে যাচ্ছে কাউসারকে। কাউসার পেছন থেকে এসে কাশুকে ধাক্কা দিল। প্রথমে কাশু ভয় পেল, পরে সামনে তাকিয়ে দেখে কাউসারকে। কি কাকে খুঁজতেছো? আমাকে? না। ও আচ্ছা, তাই নাকি? তাহলে ঠিক আছে, থাকো তুমি, আমি যাই। না, কি? আমার আপনাকে কিছু বলার আছে, মানে উত্তর দেওয়ার আছে। আচ্ছা, তবে দাও উত্তর। কাউসার কাশফিয়ার আর একটু কাছে এগিয়ে গেল। কাশফিয়ার বুক ধুক ধুক করছে। কাশফিয়া অনেক সাহস জুগিয়ে বলল, আমি আপনাকে তুমি আমাকে তুমি আমাকে কি? আমি আপনাকে ভালোবাসি। এক নিঃশ্বাসে চোখ বন্ধ করে কথাটা বলল। কাউসার কাশফিয়ার কানের কাছে মুখ এনে বলে, লোকে ঠিকই বলে বিয়েবাড়িতে বিয়ে হয় 2 জনের আর প্রেম হয় 4 থেকে 6 জনের। আমি তোমাকে ভালোবাসি মিস চাশমিস। বলেই কাউসার চলে গেল। কাশফিয়ার অনেক নার্ভাস লাগছিল, তাই তাকে রিল্যাক্স করতে কাউসার চলে আসে। অনেক রাত করেই শেষ হলো হলুদ অনুষ্ঠান। সবাই যার যার মতো করে ফ্রেশ হয়ে বাসায় এসে শুয়ে পড়ে। আগামীকাল বিয়ের আয়োজন আছে। অপেক্ষার প্রহর শেষ আজ। সেই দিন আদ্রিয়ান ও রোদেলার সারা জীবনের জন্য এক হবার দিন। আজ তাদের বিয়ে। এই দিনটার জন্য কতটা অপেক্ষায় ছিল তারা। সারা বাড়ি সুন্দর করে সাজানো হচ্ছে বিয়ের জন্য। সারা বাড়ি সুন্দর করে সাজানো হচ্ছে বিয়ের জন্য। সবাই মিলে রং খেলা করলো। এখন রোদেলাকে গোসল দিবে। গোসল দিয়ে সোজা নিয়ে যাওয়া হলো পার্লারে। রোদেলারা সবাই সেজে বাসায় আসলো 7টায়। রোদেলাকে একটা লাল বেনারসি শাড়ি পরানো হয়েছে, সাথে ম্যাচিং গহনা। রুবা, কাশু, মন 3 জন শাড়ি পরেছে। রোদেলাকে নিয়ে সেন্টারে যায় সবাই। কিছুক্ষণের মাঝে আদ্রিয়ানরাও আসে। 20,000 টাকা না দিলে আদ্রিয়ানকে রুবারা ঢুকতে দেবে না। অনেকক্ষণ গেটে মজা করার পর আদ্রিয়ান টাকা দিল। তারপর ওকে মিষ্টি আর শরবত খাইয়ে স্টেজে নিয়ে বসানো হলো। রুবা নিজের শাড়িটা একটু ঠিক করতে ওয়াশরুমে আসে। শাড়ি ঠিক করতে করতে আরাপ পেছন থেকে এসে ডাকে, মিস চেন খোলা? ডাকটা শুনে রুবা থমকে যায়। পেছনে তাকিয়ে দেখে আরাপ 2 হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। রুবা শাড়ি ঠিক করে আরাপকে বলে, আপনি এখানে? আমি কেন, কোনো সমস্যা? না না, সমস্যা নয়। বলে রুবা যেতে নিলে আরাপ রুবার হাতটা ধরে ফেলে। রুবা এতে অনেক শকড হয়ে যায়। পালাচ্ছেন মিস? না 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 না, পালাবো কেন? হাতটা ছাড়ুন। আরাপ রুবার হাতে একটা খাম দেয় আর বলে, আশা করি উত্তরটা পাবো। বলেই আরাপ চলে আসে আর রুবা খামটার দিকে তাকিয়ে থাকে। খামটা পার্সে রেখে বিয়ের আসরে যায়। কাজী চলে আসছে বিয়ে পড়াতে। বিয়ে পড়ানো শুরু হলো। প্রথমে রোদেলাকে কবুল বলতে বলা হলো। রোদেলা কিছুটা সময় নিয়ে কবুল বলল। এরপর আদ্রিয়ান কবুল বলল। বিয়ে সম্পূর্ণ হবার পর সবাই মিষ্টি মুখ করলো। খাওয়া দাওয়া শেষ। এবার বিদায়ের পালা। রোদেলা ওর বাবা ভাইকে ধরে অনেক কান্না করতে লাগলো। একমাত্র মেয়ে, একমাত্র বোনকে বিদায় দেওয়া খুব কষ্টের। রোদেলাকে রাফসান গাড়িতে বসালো। তারপর আদ্রিয়ানের সাথে কথা বলে বিদায় দিল বোনকে। রুবা, কাশু, মন সবাই কান্না করছে। আদ্রিয়ানের বাসায় জুই। আদ্রিয়ান আরাপ রোদেলাকে বরণ করে ঘরে তোলে। আদ্রিয়ান রোদেলাকে কোলে করে বাসর ঘরে দিয়ে আসে। আদ্রিয়ান রোদেলাকে রুমে রেখে বলে যায় চেঞ্জ করে নিতে। বেশ অনেকটা সময় পর আদ্রিয়ান রুমে আসে। রুমে এসে আদ্রিয়ান রোদেলাকে দেখে হুশ, কারণ রোদেলা আদ্রিয়ানের একটা সাদা টি শার্ট পরেছে, যেটা হাঁটু পর্যন্ত রোদেলার হয়েছে। আদ্রিয়ান রোদেলাকে দেখেও না দেখার মতো ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে আসে। একটা ট্রাউজার পরে আসে, গায়ে কিচ্ছু পরে না। রোদেলা আদ্রিয়ানকে এভাবে দেখে লজ্জা পায়। আদ্রিয়ান সেটা বুঝতে পেরে রোদেলার কাছে গিয়ে ওর কোমর জড়িয়ে ধরে বলে, এত লজ্জা পেলে হবে? আমি তো এখনো কিছুই করিনি। আদ্রিয়ানের কথায় রোদেলা লজ্জা পায়। আদ্রিয়ান রোদেলার দিকে তাকিয়ে বলে, রোদেলা, মেয়ে আই? রোদেলা বুঝতে পারে আদ্রিয়ান কি বলতে চাইছে। আজ তাদের মাঝে
কোনো বাধা থাকবে না। আজ রোদেলা আদ্রিয়ানকে উজাড় করে ভালোবাসবে। আদ্রিয়ান রোদেলাকে ভালোবাসবে। রোদেলা আদ্রিয়ানকে সম্মতি দেয়। রোদেলার থেকে সম্মতি পেয়ে আদ্রিয়ান রোদেলাকে কোলে তুলে নেয়। আজ সে হারিয়ে যাবে রোদেলার নেশায়। আজকে তার প্রেমের আসক্তি পূর্ণতা পাবে। আজ সে ডুব দেবে রোদেলার আসক্তির মাঝে। আজ পূর্ণতা পাচ্ছে তাদের প্রেমময় আসক্তি। আদ্রিয়ান রোদেলার বিছানায় শুইয়ে দিয়ে ওর ঠোঁটে নিজের ঠোঁট দিয়ে আবদ্ধ করে নেয়। আস্তে আস্তে গাঢ় হচ্ছে আদ্রিয়ানের স্পর্শ। আজ ওদের মিলন দেখে দূরে থাকা দেওয়ালটাও লজ্জা পাচ্ছে। পুরো বাড়ি আলোয় ঝলমল করছে। বিয়েবাড়ির মতো আমেজ চলে এসেছে। জন্মদিন উপলক্ষে কিছু আত্মীয় স্বজনরা এসেছে আর রাফসান সাহেবের অফিসের কিছু মানুষ। সবাই কাজে ব্যস্ত। মুন, ইসরা, আফরা ইনায়েতকে সাজাতে গিয়েছে। ইনায়েত আজ ডিপ মেরুন কালারের গাউন পরেছে, সাথে হোয়াইট স্টোনের জুয়েলারি, মুখে হালকা মেকআপ। ইনায়েতকে আজ দেখতে খুব কিউট লাগছে। আফরা হেসে বলল, ইনু আপি, আজ যে কতজন তোমার উপর ক্রাশ খাবে তার হিসাব নেই। ইনায়েত আফরার কান মুচড়ে ধরে বলল, খুব পেকে গেছিস তুই, তাই না? দাঁড়া, মামাকে বলতে হবে তোর জন্য ছেলে দেখতে। আফরা দুষ্টু হেসে বলল, আগে তোমাকে নিজের ভাবি করে আনি, তারপর বিয়ে করব। ইনায়েত প্রথমে না বুঝলেও পরে বোঝার সাথে সাথে আফরার দিকে চোখ বড় বড় করে তাকালো। আফরা একটা টেডি স্মাইল দিয়ে এক দৌড়ে রুমের বাহিরে চলে গেল। সে জানে এখন আর ইনায়েতের সামনে থাকাটা সেফ নয়। এদিকে মুন আর ইসরা হাসতে হাসতে একে অপরের উপর ঢলে পড়ছে। ইনায়েত ভ্রু কুঁচকে ওদের দিকে কিছুক্ষণ তাকিয়ে বিরক্ত হয়ে বারান্দায় চলে গেল। বারান্দায় গিয়ে ভাবতে লাগলো, আফরা এমন বলল কেন? বড্ড পাজি হয়েছে মেয়েটা। পরক্ষণেই লজ্জায় তার মুখটা লাল হয়ে গেল। বারান্দা দিয়ে নিচে তাকাতেই দেখলো একজোড়া চোখ তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। সে আর কেউ না, আইমান। ইনায়েত লজ্জায় লাল হয়ে রুমে চলে আসে। এদিকে আইমান মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থেকে নিজেই নিজেকে বলল, আমার মায়াবতীটা আজ এত লজ্জায় লাল হয়ে আছে কেন? ইস, কি সুন্দর লাগছে পাগলিটাকে। ইভান পেছন থেকে কিল মেরে বলল, ওই ওই সাবধানে কথা বল, ভুলে যাস না আমি ওর বড় ভাই। আমার কথা মেনে চলবি, বুঝলি? আমার কথা অমান্য করলে বোন দিব না বলে দিলাম কিন্তু। আইমান ভ্রু কুঁচকে বলল, এসে গেলি তো আমার সুইট মোমেন্টটাকে কাবাবের হাড্ডি হয়ে। ইরফাত দুঃখী কণ্ঠে বলল, এটা এমনি রে ভাই, অলওয়েজ কাবাব মে হাড্ডি প্লাস বিরিয়ানিতে এলাচি হয়ে থাকে। ইভান ভ্রু কুঁচকে ইরফাতের পিঠে আরেকটা কিল দিয়ে বলল, ওই আমি তোর কোন পাক্কা ধানে মই দিয়েছি রে? ইভান উহ করে উঠে অসহায় কণ্ঠে বলল, তুমি ভাই কি করেছো জানো না? আমি কত সাবধানের ফলে আলিশাকে পটিয়ে ওর সাথে প্রেম করতে গিয়েছিলাম, আর তুমি ওরে আমার নামে উল্টোপাল্টা কথা বললো, বেকআপ করাইছো। ইভান এবার উচ্চ স্বরে হেসে উঠল আর বলল, তা তো ঠিকই করেছি। বড় ভাইয়ের সামনে তুই প্রেম করবি আর আমি তা বসে বসে দেখব, তা তো হয় না। ইরফাত এবার রেগে বলল, দেখো তোমার কপালে একটা জল্লাদ ভোজ উঠবে। আরমান এদের ঝগড়া দেখে মিটমিটিয়ে হাসছে। আইমান শেষে বলল, একদম, আমিও ইফতারের সাথে একমত। ইভান অসহায় চাহনি দিয়ে বলল, ভাই রে ভাই, এইসব অভিশাপ দিস না, মেয়েরা খুব ডেঞ্জারাস। ইভানের চাহনি দেখে ইরফাত আরমান একসাথে হেসে বলে উঠল, ওরে ভিতর ডিম, এত দেখি মেয়েদেরকে ভয় পাস? ইভান মুখ ফুলিয়ে ওদের হাসি দেখছে। আর কিছুক্ষণ পরে ইনিয়াতকে নিচে আনা হবে। সব মেহমানরা উপস্থিত, শুধু মিস্টার শেখ আর মিস্টার আহমেদ এবং তাদের ফ্যামিলিরা বাদে। রাফসান সাহেব তাদের জন্য অপেক্ষা করছে। তখনই দেখলেন ইনায়েত নেমে আসছে, সাথে মুন, ইসরা, আফরা চারজনকেই আজ খুব সুন্দর লাগছে। মুন, ইসরা, আফরা তিনজনেই ইনায়েতের সাথে কালার ম্যাচিং করে কাপড় পরেছে। মুন আর ইসরা শাড়ি পরেছে আর আফরা পরেছে গর্জিয়াস থ্রি পিস। খুব সুন্দর লাগছে তাদের।
চারজনকে। রেহনুমা মুগ্ধ হয়ে মেয়ের হাসি মাখা মুখটা দেখছে। ইনায়েত পুরো বাড়ির সাজ দেখে অবাক হয়ে আছে। সবটা ওর পছন্দ মতো সাজানো হয়েছে, চারিদিকে আলোয় ঝলমল করছে। ইনায়েত অবাক হয়ে মা আর বাবার দিকে তাকাতেই দেখলো তারাও হাসি খুশি মুখ করে তার দিকে তাকিয়ে আছে। ইনায়েতের অজান্তেই তার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল, কিন্তু এটা খুশির কান্না। চারজনে নিচে নেমে আসলো। রেহনুমা আর নিশিতা বেগম এসে একসাথে ইনায়েতকে জড়িয়ে ধরল। ইনায়েতও জড়িয়ে ধরল তার আম্মি আর মামিমণিকে। রেহনুমা খুশি হয়ে বলল, আমার কলেজটাকে খুব সুন্দর লাগছে। পেছন থেকে মুন, ইসরা আর আফরা বলে উঠল, আমাদের বুঝি সুন্দর লাগছে না? রেহনুমা হেসে বললেন, কে বললো সুন্দর লাগছে না? তোদেরকেও খুব সুন্দর লাগছে। ইভান আর ইরফাত দুষ্টু হেসে বলল, পেতনির মতো লাগছে। মুন আর ইসরা মুখ ভেঙচি দিয়ে বলল, আমাদের সুন্দর লাগছে তাই তোমাদের জ্বলছে, সেইটা তো বলতেই তো পারো। ইভান অবাক হয়ে আশেপাশে তাকিয়ে বলল, কই আমি দেখছি না যে, কাকে সুন্দর লাগছে বলছো? মুন আর ইসরা এবার রেগে ওদের দিকে তাকালো। ইভান ইরফাতের কানে ফিসফিস করে বলল, ওই এরা তো মনে হয় রেগে যাচ্ছে, চল এখান থেকে কেটে পড়ি, তুমি থাকো আমি যাই। বলেই ইরফাত দৌড় লাগালো। পেছন পেছন ইভানও দৌড় দিল। মুন আর ইসরা একে অপরের দিকে তাকিয়ে হেসে দিল। ইনায়েতকে নিয়ে সোফায় বসালো নিশিতা। ইনায়েত সবার সাথে হেসে কথা বলছে। দূর থেকে আয়মান সেটা মুগ্ধ দৃষ্টিতে দেখছে। এদিকে ইনায়েতের দিকে কি চমক এগিয়ে আসছে তা কেউ জানে না। হঠাৎ ইনায়েত আর আয়মান দুজনের চোখ পড়তে ইনায়েত মুচকি হাসলো। আয়মানও মুচকি হেসে ইনায়েতের কাছে আসলো। হালকা হেসে ইনায়েতকে বলল, খুব সুন্দর লাগছে তোমাকে। রিয়া পাশে থাকায় সেটা শুনেই রেগে উঠল। সে এসে আয়মানের পাশে গা ঘেঁষে বসলো আর হেসে বলল, আয়মান, আমাকে কেমন লাগছে বলো তো? আয়মান তার দিকে না তাকিয়ে বলল, ভালো। শুধু ভালো আর কিছু না? আয়মান কোনো উত্তর দিল না। এদিকে ইনায়েতের রাগে গা জ্বলে যাচ্ছে। সে হাত মুঠো করে নিজের রাগ কন্ট্রোল করছে। রিয়া হেসে হেসে আয়মানের সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু আয়মান সেদিকে পাত্তা দিচ্ছে না। কিছুক্ষণ পর আয়মান বিরক্ত হয়ে উঠে চলে গেল। ইনায়েত একবার রিয়ার দিকে রাগী দৃষ্টি দিয়ে নিজেও উঠে গেল। রিয়া কটমট দৃষ্টিতে ইনায়েতের যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলল, খুব বেশি বেড়ে গিয়েছিস তুই, একটু অপেক্ষা কর, দেখ তোর কি হাল হয়। খুব তাড়াতাড়ি তোকে তোর আসল জায়গাটা দেখিয়ে দেবো। বলেই গটগট করে ওখান থেকে চলে গেল। রাফসান সাহেব অনেকক্ষণ ধরে মিস্টার শেখ এর জন্য অপেক্ষা করছে। ভেবে রেখেছেন ওনারা আসলে একসাথে কেক কাটবে। রেহনুমা রাফসান সাহেবের দিকে এগিয়ে গিয়ে বলল, ওনারা কখন আসবে? কেক কাটার সময় তো শেষ হয়ে যাচ্ছে। রাফসান সাহেব চিন্তিত মুখে বলল, ওনাদের তো এসে যাওয়ার কথা। বলতে বলতে দরজা দিয়ে প্রবেশ করলেন মিস্টার মৃদুল শেখ, মিসেস সাফিয়া শেখ, মিস্টার আহমেদ, মিসেস আহমেদ আর তাদের সাথে ইনায়েত, ইভানদের বয়সী 3 জন ছেলে মেয়ে। রাফসান সাহেব খুশি হয়ে এগিয়ে গেলেন তাদের দিকে। রাফসান সাহেব খুশি হয়ে বলল, কেমন আছেন আপনারা? মিস্টার শেখ হেসে বললেন, আমরা ভালো আছি, সরি অনেকটা দেরি করে ফেলেছি। রাফসান সাহেব হেসে বললেন, আরে সমস্যা নেই মৃদুল সাহেব। আচ্ছা ওরা কারা, চিনলাম না যে? মিস্টার শেখ হেসে ওদের দেখিয়ে দিয়ে বললেন, ওরা দুজনে আমার ছেলে মেয়ে, আর ও হচ্ছে আমার পুত্রবধূ। রাফসান সাহেব হেসে বলল, ও আচ্ছা চলুন আপনাদের ইনুর সাথে পরিচয় করিয়ে দিই। মিস্টার মৃদুল শেখ আর মিস্টার আহমেদ একসাথে বললেন, চলুন। ইনায়েত অনেকক্ষণ ধরে এদিক ওদিক ঘুরছে। তার কেমন জানি লাগছে, মনটা বড্ড আনচান করছে। সে বারবার মোবাইলের সময় দেখছে। কেন এমন করছে নিজেও জানে না। হঠাৎ পেছন থেকে মন ডেকে বলল, ওই তুই এখানে ঘুরঘুর করছিস আর ওইদিকে আঙ্কেল তো খুঁজছে, তাড়াতাড়ি চল। ইনায়েত মাথা নাড়িয়ে মনের সাথে যেতে লাগলো। ইনায়েত গিয়ে তার বাবা কাদের সাথে যেন কথা বলছে, সে মুখ দেখতে পাচ্ছে না। ইনায়েত সামনে এগিয়ে গিয়ে বাবার সামনে দাঁড়িয়ে বসলো। বাবাই ডাকছো আমাকে? রাফসান সাহেব হেসে বলল,
হ্যাঁ, কোথায় ছিলি তুই? যাই হোক মিস্টার শেখ, ও হচ্ছে আমার মেয়ে ইনু, অর্থাৎ ইনায়েত সিনহা। আর ইনু ওনারা হচ্ছে আমার সেই ফ্রেন্ড যাদের কথা তোকে বলেছিলাম। বাবার কথায় ইনিয়াত ঘাড় ঘুরিয়ে মানুষগুলোর দিকে তাকালো। সাথে সাথে থমকে গেল সে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না সে। 4 বছর পর মানুষগুলোকে আজ দেখছে সে। পুরো পৃথিবী দুলছে ইনায়েতের। চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ছে। হাত থেকে মোবাইলটা ফস করে মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে গেল। অথচ সেদিকে ইনায়েতের কোনো খেয়াল নেই। সে এক দৃষ্টিতে চেয়ে আছে ওদের দিকে। তার স্মৃতিতে ভেসে আসছে 4 বছর আগের সেই দিনটা। অপরপক্ষে মানুষগুলোও যে বেশ অবাক হয়েছে তা ভালোই বোঝা যাচ্ছে। তারা কি বলবে তারা নিজেরাও বুঝতে পারছে না। ইনায়েতের নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। কি বলবে বা কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছে না। অস্পষ্ট সুরে শুধু একটা কথা উচ্চারণ করলো। সেটার কেউ না শুনলেও ওই মানুষগুলো ঠিকই শুনেছে। কি দোষ ছিল আমার? দেখতে দেখতে কেটে গেল 1 সপ্তাহ। আদ্রিয়ান ও রোদেলার বিবাহিত জীবন অনেক ভালো যাচ্ছে। সাথে রাফসান, মুন, কাশু, কাউসার, রুবা, আরাপ সবার দিন ভালোই যাচ্ছে। রাফসান ওর বাবা, মুন, কাশু, রুবা বসা ড্রয়িং রুমে। বাবা, আমার তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বল, কি কথা? বাবা আসলে আমি রিয়াকে বিয়ে করতে পারবো না। মানে? বাবা, আমি রিয়াকে বিয়ে করতে পারবো না, কারণ আমি মুনকে ভালোবাসি। বাবা, আমি জানি তুমি হয়তো বলতে পারো আমি কেন এটা তোমাকে আগে বলিনি, বা বিয়ের কথা হওয়ার আগেও তোমাকে আমার পছন্দের কথা মাকে দিয়ে জানাতে চেয়েছিলে, তখনও আমি কেন বলিনি, বা রিয়াকে দেখে 4 মাসের সময় কেন চেয়েছিলাম। আসলে বাবা, আমি মুনকে অনেক আগে থেকেই ভালোবাসি, কিন্তু আমি জানতাম না ও আমায় ভালোবাসে কি না। কিন্তু এই বিয়েটা ঠিক হওয়ার পর আমি জানতে পারি মনও আমাকে ভালোবাসে। আর দ্বিতীয়, রিয়া একজনকে ভালোবাসে, কিন্তু সে বেকার ছিল বলে রিয়ার বাবা তাকে মেনে নেয়নি। কিন্তু সে এখন খুব ভালো একটা চাকরি করে, ভালো পজিশনে আছে। তাই বাবা, আমি মনকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। আর রিয়া রাহুলকে বিয়ে করতে চায়। রিয়া আমাকে প্রথম দিন সব বলেছিল। রাহুলের চাকরির অপেক্ষার জন্য আমাদের 4 মাস সময় চেয়েছিল আমার কাছ থেকে। বাবা, তুমি আশা করি সবটা বুঝতে পেরেছো। ঠিক আছে, আমার মনকে নিয়ে অমত নেই কোনো। মন যথেষ্ট ভালো, লক্ষ্মী একটা মেয়ে। আমি রিয়ার বাবার সাথে কথা বলবো, সমস্যা নেই। তবে আমরা আগামীকাল সিলেট ফিরে যাচ্ছি। সিলেটে গিয়ে আমি রিয়ার বাবার সাথে কথা বলবো। তুমি কবে যাবে সিলেটে? আমি সামনের সপ্তাহে যাব। আমার কাজ সামনের সপ্তাহে শেষ হবে। ঠিক আছে তাহলে। রুবা আসছে আরাবদের বাসায়। এখন প্রায় সে আসে আরাবদের বাসায়। রুবা যেদিন খামে আরাফের প্রেমের ডাকে সাড়া দিয়েছিল, এরপর থেকে শুরু হয় তাদের পথ চলা। রুবা এখন প্রায় আরাবদের বাসায় এসে জুঁইয়ের সাথে আড্ডা দেয়, রান্না করে, তারপর আরাব আসলে একসাথে খায়। আবার আরাব রুবাকে বিকালে বাসায় দিয়ে আসে। আদ্রিয়ান রোদেলাকে নিয়ে একটু বের হয়েছে। কিছু কেনাকাটা করতে আসছে রোদেলা। কেনাকাটা শেষে ওরা শপিং মল থেকে বের হয়ে গাড়ির কাছে আসতেই পেছন থেকে একটা বুলেট এসে গাড়ির গ্লাসে লাগে। ভাগ্য ভালো যে আদ্রিয়ান আর রোদেলা কাছে ছিল না, না হলে ওদের মাঝে কারো গায়ে গুলিটা লাগতো। আদ্রিয়ান গার্ডরা ওর সাথে থাকায় গুলি যে ছুঁড়েছে তাকে ধরতে 3 জন গার্ড যায়, আর বাকিরা আদ্রিয়ানের কাছেই থাকে। আদ্রিয়ান রোদেলাকে নিয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠে চলে যায়। রোদেলা তার সাথে না থাকলে সে নিজেই ওই জানোয়ারকে ধরতে যেত, কিন্তু এখন তার সাথে রোদেলা আছে, আর রোদেলার জীবন সে হুকিতে আনতে চায় না। আদ্রিয়ান রোদেলাকে বাসায় দিয়ে একদম কড়া গলায় বলে গেছে রোদেলা যেন বাসা থেকে কোথাও না বের হয়। সব গার্ডদের অ্যালার্ট করে দিয়ে গেছে। আদ্রিয়ান গার্ডরা সেই লোকটাকে ধরে নিয়ে আসে যে ওদের ওপর গুলি ছুঁড়েছিল। আদ্রিয়ানের চোখ লাল হয়ে আছে, ভীষণ কাঁপছে আদ্রিয়ানের শরীর। আজকে রোদেলার কিছু যদি হয়ে যেত, আদ্রিয়ান সামনে থাকা লোকটার বুক বরাবর লাথি মারে। লোকটা যন্ত্রণায় ছটফটিয়ে যাচ্ছে। আদ্রিয়ান ওর গার্ডদের ইশারা করতেই ওরা লোকটাকে বেঁধে মারতে লাগলো। বেধরম মারতে লাগলো। হুকি
হকি স্টিক দিয়ে বেধর মারছে লোকটাকে। নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে এসেছে লোকটার। আদ্রিয়ান ইশারায় ওদের থামতে বলে। আদ্রিয়ান একটা বন্দুক হাতে নেয়, পরপর 6টা গুলি লোকটার মাথা বরাবর চালিয়ে দেয়। লোকটাকে মারার পর আদ্রিয়ান বাহিরে এসে দাঁড়ায়। সাইমন আদ্রিয়ানের কাছে এসে বলে, স্যার, আমার মনে হয় এবার আপনার মাঠে নামা দরকার। মাঠে নেমে কি করব? যাকে নিয়ে খেলবো তাকেই তো পাচ্ছি না। সে কোন গর্তে লুকিয়ে আছে? স্যার, আমাদের লোকেরা খবর লাগিয়েছে আপনার বাবা হয়তো দেশে আসছে, তবে সেটা শিওর না। না করেছি না তোকে? ওই লোককে আমার বাবা বলবি না। বাবা নামক কলঙ্ক সে। হ্যাঁ, আদ্রিয়ান জানে এগুলো তার বাবাই করেছে। তার বাবা তার পরম শত্রু। জি, ভুল হয়ে গেছে। যত দ্রুত পারো তার খোঁজ আমাকে দাও, আর বসে থাকার সময় নেই। আদ্রিয়ান কথা শেষ করে বেরিয়ে পড়ল গাড়ি নিয়ে। আদ্রিতা রোগী দেখে নিজের কেবিনে বসে আছে। তখন ওর কেবিনে আসে ওর কলিগ আদনান। আদনান আর আদ্রিতা একসাথে পড়াশোনা করেছে, দেশের বাইরে একসাথেই পড়াশোনা করেছে তারা। আদনান আদ্রিতাকে ভালোবাসে। সে অনেকবার তার মনের কথা আদ্রিতাকে বলেছে, কিন্তু আদ্রিতা তাকে ফিরিয়ে দিয়েছে। আদ্রিতা মনে করে ভালোবাসা বলতে সব ধোঁকা, সবাই তার বাবার মতো করবে। আদনান এটা অনেকবার আদ্রিতাকে বুঝিয়েছে যে সবাই তোমার বাবার মতো নয়, কেন তুমি সবাইকে তোমার বাবার মতো ভাবো। কিন্তু আদ্রিতা তাও আদনানকে মেনে নেয়নি, আর না এটা মানে যে সবাই তার বাবার মতো না। এই তো, তুমি যে আসবা আমাকে তো বললে না। চমকে দিতে চেয়েছিলাম, কিন্তু আম্মু তোমাকে আগেই বলে দিয়েছে আমি আসবো সেটা। হ্যাঁ আন্টি, আমাকে কালকেই বলেছে তুমি যে আসছো। আচ্ছা, আজকে আর রুগী আছে? না, নেই। তাহলে চলো। কোথায়? বাসায় আজকে মা তোমাকে পছন্দ খাবার রান্না করেছে, তোমাকে নিয়ে যেতে বলেছে। আচ্ছা ঠিক আছে, চলো। আদনান আদ্রিতাকে নিয়ে আদনানদের বাসায় গেল। আদনানের মাও আদ্রিতাকে অনেক পছন্দ করে, কিন্তু আদ্রিতাই রাজি নয়। আদ্রিতাকে আদনানের মা অনেক ভালোবাসে, একদম নিজের মেয়ের মতো। আদ্রিতাও আদনানের মায়ের মধ্যে নিজের মাকে ফিল করে। রোদেলা বাসায় বসে অপেক্ষা করছে আদ্রিয়ানের। সেই সকালে ওইভাবে রেগে বাসা থেকে গেছে, এখন রাত হয়ে আসছে, আসার নাম নেই। রোদেলা অনেক চিন্তা হচ্ছে আদ্রিয়ানের জন্য। আল্লাহ, লোকটা কোথায় গেল? আমার তো খুব চিন্তা হচ্ছে। রোদেলার এসব চিন্তা করছে, এর মধ্যে দরজায় বেল পড়ল। রোদেলা দরজা খুলে দেখে আদ্রিয়ান দাঁড়ানো, কিন্তু আদ্রিয়ান হেলে দুলে দাঁড়াচ্ছে। বোঝা যাচ্ছে ও ড্রিঙ্ক করে বাসায় আসছে। রোদেলা আদ্রিয়ানকে ধরে ঘরে আনে। আদ্রিয়ান উপর হয়ে বিছানায় শুয়ে পড়ে। রোদেলা আদ্রিয়ানকে ধাক্কা দিচ্ছে আর বলছে, আদ্রিয়ান, আপনি ড্রিঙ্ক করে আসছেন কেন? আর এত রাত পর্যন্ত কোথায় ছিলেন আপনি? আদ্রিয়ান নেশায় কিছু স্বাভাবিকভাবে শুনতে পাচ্ছে না। সে নেশার ঘরে রোদেলাকে নিজের কাছে টেনে নেয়। রোদেলা হাজার না করার পরেও আদ্রিয়ান নেশার ঘরে রোদেলা হাজার না করার পরেও আদ্রিয়ান নেশার ঘরে রোদেলাকে আপন করে নেয়। পরের দিন সকালে আদ্রিয়ানের ঘুম ভাঙলে নিজের মাথাটা খুব ভার ভার লাগে। আদ্রিয়ান পাশে তাকিয়ে দেখে রোদেলা নেই। আদ্রিয়ান ফ্রেশ হয়ে নিচে আসলো। রোদেলা রান্নার ঘরে রান্না করছে। আদ্রিয়ান রোদেলাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, আমার বউটা কি করে? কি হলো, কথা বলছো না কেন? কাল রাতে ড্রিঙ্ক করে বাসায় আসছেন, তারপরও মাতাল অবস্থায়। এত রাতে বাসায় আসছেন, তাও মদ খেয়ে। কী কারণে? রোদেলার কথায় বুঝতে পারে আদ্রিয়ান যে সে মাতাল অবস্থায় রোদেলাকে ছুঁয়েছে। সরি নেশাময়, কাল ওই মার্কেটের ঘটনায় অনেক ভয় পেয়ে গেছিলাম আমি। আপনি জানেন কাল আমি কত টেনশনে ছিলাম? আর হ্যাঁ, এরপর কোনো দিন ড্রিঙ্ক করবেন না। কাল আমি আপনার স্ত্রী বলে আপনি আমার কাছে এসেছেন, কিন্তু এই ড্রিঙ্ক আর করবেন না। ওকে, করবো না। এভাবে আরও কিছুদিন চলে গেল। রাফসানের বাবা মা সিলেটে চলে গেছেন। রিয়ার বাবার সাথে কথা বলেছেন তিনি। রিয়ার বাবার কোনো আপত্তি নেই। আদ্রিয়ান রোদেলা আজকে এই বাসায় আসছে। রাফসান কাল চলে যাবে, তাই আসতে বলেছে। সবাই মিলে কথা বলছিল, তখন রাফসানের ফোনে একটা কল আসলো। রাফসান ফোনটা রিসিভ করে যা শুনলো তা শুনে ওর হাত থেকে ফোনটা পড়ে গেল। মুখ থেকে একটা কথাই বের হলো, এটা হতে পারে না।
হ্যালো গাইস, লাস্ট পার্টি তাহলে কি ঘটতে চলেছে? রাপসানের কাছে কার ফোন আসলো? তাহলে কি রোদেলা নাকি আপনাদের প্রিয় আদ্রিয়ান? কার কি ঘটছে তা জানতে পারবেন আগামী পর্বে। সবাই পাশে থাকুন আগামী পর্ব দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।